Okay, let's start. At the last class, we discussed damped harmonic motions, and our discussion was the definition of damped harmonic motions, differential equations of damped harmonic motion, and its solution. And we discussed the special cases, three cases actually: critically damped, underdamped, and overdamped oscillation. Today, I would like to discuss the forced harmonic motion. And in this discussion, I will brief what is forced harmonic motions, differential equation of forced harmonic motions, and resonance and consequence of resonance. First of all, we want to discuss what do you understand by forced harmonic motions. Here we will define forced harmonic motions. A damped oscillator এখানে ডিসকানেক্ট হয়ে গেছিল আমরা আবার রিপিট করছি repeat it. A damped oscillator left to itself will eventually stop moving altogether. আমরা এটা লাস্ট ক্লাসে দেখেছি যে একটা damped oscillator বা একটা oscillator বা কথা বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ কি? না স্যার বোঝা যাচ্ছে না। কাটা কাটা। আচ্ছা, এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে। ঠিকমতো শুনতে পাইতেছি না স্যার। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম। আপ ডান ডট 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 এভাবে আছে। আচ্ছা, ডিস্টর্ট হয়ে যাচ্ছে মনে হয় বা ডিলেড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। আর আমি এখানে রেকর্ড দিয়েছি, এটা আমরা আপলোড করব। রেকর্ডটা স্পষ্ট থাকবে। তোমরা স্যার হ্যালো Again, I repeat, damped oscillator left to itself will eventually stop moving altogether. আমরা লাস্ট ক্লাসে বলেছি যে একটা damped oscillator, তোমাদের স্পিকার গুলো একটু বন্ধ রাখো, যখন কথা বলবা তখন আমরা স্পিকার গুলো অফ রাখো। তোমাদের স্পিকার মানে তুমি যে কথা বলো ওইটাতে অফ রাখো, তাহলে শুনবা ভালো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে damped oscillation এর অ্যামপ্লিটিউডটা die out with time, টাইমের সাথে সাধারণত কমতে থাকে। সেটা even it comes to rest after time, একটা টাইম পরে এটা রেস্ট অবস্থায় চলে আসে। কিন্তু যদি but we can maintain a constant amplitude oscillation by applying a force that varies with time in periodic or cyclic way with a definite period of frequency. কিন্তু আমরা এই যে অ্যামপ্লিটিউড ডাই আউট হয় সেটাকে যদি আমরা মেনটেন করতে পারি, কিভাবে মেনটেন করতে পারি এখানে সেটা বলা হচ্ছে। উই ক্যান মেনটেন এ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন, আমরা মেনটেন করতে বাই অ্যাপ্লাইং এ ফোর্স। একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে আমরা একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড মেনটেন করতে পারি। এই ফোর্সটা কিরকম হবে? দ্যাট ফোর্স ভ্যারিস উইথ টাইম, এটা টাইমের সাথে ভ্যারি করবে। ইন পিরিয়ডিক অর সাইক্লিক ওয়ে, পিরিয়ডিক বা সাইক্লিক ওয়েতে এটা ভ্যারি করবে উইথ এ ডেফিনেট পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি, এবং একটা ডেফিনেট পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি নিয়ে এটা সময়ের সাথে সাধারণত সাইক্লিক বা পিরিয়ডিক ওয়েতে এটা ভ্যারি করবে। এরকম একটা ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এই কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশনের মেনটেন করতে পারি। যেটা ড্যাম্পড হারমোনিক মোশনে অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ হয়ে যায় উইথ টাইম, সেই ডিক্রিজটাকে বন্ধ করে আমরা একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড মেনটেন করতে পারি যদি আমরা বাইরে থেকে একটা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করি যেটার একটা ডেফিনেট পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি থাকে। একটু ক্লিয়ার? তোমরা কথা বুঝছো? হ্যালো
জি স্যার। মানে ড্যাম্পড জি, স্যার। অসিলেটরে আমরা যে ড্যাম্পিং হয়, আই মিন অ্যামপ্লিটিউডটা কমে যায়, সেটাকে আমরা মেনটেন করার জন্য বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে সেটাকে আমরা মেনটেন করতে পারবো। সেই ফোর্সটা হবে পিরিয়ডিক এবং একটা ডেফিনেট ফ্রিকোয়েন্সি থাকবে। এখন ইফ উই অ্যাপ্লাই এ পিরিয়ডিক্যালি ভ্যারিং ড্রাইভিং ফোর্স, এই যে আমরা বাইরে থেকে যে একটা ফোর্স অ্যাপ্লাই করছি সেটাকে বলা হচ্ছে ড্রাইভিং ফোর্স। এই জন্য এটাকে বলা হচ্ছে ইফ উই অ্যাপ্লাই এ পিরিয়ডিক্যালি ভ্যারিং ড্রাইভিং ফোর্স উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ডি to damped harmonic oscillator, the motion that result is called a forced harmonic motion. তার মানে আমরা একটা damped harmonic oscillator-এ যদি আমরা একটা বাইরে থেকে একটা periodically varying driving force apply করি with a definite frequency, তখন যে মোশনটা হবে সেই মোশনটাকে আমরা বলছি ফোর্সড হারমোনিক মোশন। কারণ ফোর্স দিয়ে মোশনের হারমোনিটাকে ধরে রাখা হয়, এই জন্য এটাকে বলা হয় ফোর্সড হারমোনিক মোশন। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে তোমার অ্যামপ্লিটিউডটাকে কনস্ট্যান্ট রাখা হয় বা অসিলেশনটাকে কন্টিনিউ করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে ফোর্সড হারমোনিক মোশনস। And in a forced harmonic motions, the angular frequency with which the object oscillates is equal to the driving angular frequency. এবং ফোর্সড হারমোনিক মোশনে অবজেক্টটা যে অসিলেট করে সেই অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি সেটা ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, ড্রাইভিং যে ফোর্স দেওয়া হবে সেই ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সির সমান। মানে ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি নিয়েই সাধারণত তোমার অবজেক্টটা অসিলেট করে। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন অফ ফোর্সড হারমোনিক অসিলেশন। আমরা একটা এক্সাম্পল হিসেবে যদি ফোর্সড হারমোনিক মোশনের এক্সাম্পল এখানে একটা দেওয়ার চেষ্টা করেছি। দেখো এক্সাম্পল, এ পারসন সুইঙ্গিং ইন এ সুইং without anyone pushing it, it is an example of damped oscillation. মানে একটা পার্সন যদি একটা দোলনাতে দোলতে থাকে এবং সেখানে যদি কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই না করে, উইদাউট এনিওয়ান পুশিং মানে কেউ যদি পুশ না করে দোলনাটাকে, এ পার্সন সুইঙ্গিং ইন এ সুইং মানে দোলনা, একটা দোলনা যদি দোলতে থাকে উইথ এ পার্সন উইদাউট পুশিং, কোনো পুশ ছাড়া, তাহলে এটা হবে ড্যাম্পড অসিলেশন। কারণ এই অসিলেশন সুইংটা এক সময় বন্ধ হয়ে যাবে, তোমরা জানো, বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স। কোথায় ফ্রিকশনাল ফোর্স? যে সাপোর্টে দোলনাটা লাগানো আছে, একটা রিজিড সাপোর্টের সাথে সাধারণত রোপ দিয়ে দোলনা ঝুলানো থাকে, সেই রোপে সেই রিজিড সাপোর্টে ফ্রিকশন এবং এয়ার রেজিস্ট্যান্সের কারণে এই অসিলেশনটা এক সময় বন্ধ হয়ে যাবে। সুতরাং এটা ইটস অ্যান এক্সাম্পল অফ ড্যাম্পড অসিলেশন। বাট এটাকে আমরা ফোর্সড অসিলেশন কিভাবে করতে পারি? However, if someone pushes the swing periodically, the swing has forced or driven oscillation. এই সুইংটাকে যদি আমরা একটা পিরিয়ডিক্যালি পুশ করতে থাকি, মানে পিরিয়ডিক্যাল মানে একটু কিছুক্ষণ পর পর পুশ করতে থাকি, তাহলে তার অসিলেশনটা আর বন্ধ হবে না। সাধারণত একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নিয়ে সে অসিলেট করে সুইং করতে থাকবে। তখন সেই অসিলেশনকে আমরা বলবো তোমার ফোর্সড হারমোনিক অসিলেশন অথবা ফোর্সড হারমোনিক মোশন। সেই মোশনটার নাম হচ্ছে ফোর্সড হারমোনিক মোশন। ইজ ইট ক্লিয়ার? প্লিজ রেসপন্স। হ্যালো, ইয়েস স্যার। ক্লিয়ার হয়েছে? ফোর্সড হারমোনিক ড্যাম্পড আর ফোর্সের Yes. মধ্যে পার্থক্য বুঝছো তো? ড্যাম্পে একসময় রেস্ট হয়ে যায় অ্যামপ্লিটিউড কমতে কমতে, আর ফোর্সড হারমোনিক মোশনে একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নিয়ে, কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নিয়ে সুইং করতে থাকে বা অসিলেট করতে থাকে, কিন্তু সেটা হয় বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, তাছাড়া সম্ভব না আর কি। এই জন্য এটার নাম হচ্ছে ফোর্সড হারমোনিক মোশন। হারমোনিক মোশনটাকে ধরে রাখার জন্য ফোর্স অ্যাপ্লাই করা হয়, দ্যাটস ওয়াই এটা ফোর্সড হারমোনিক। এর আরো এক্সাম্পল দিতে পারি। তোমরা ইঞ্জিনের পিস্টন যে অসিলেট করে, এটা কন্টিনিউয়াসলি একই কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নিয়ে অসিলেট করে। এই কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নিয়ে অসিলেট করার কারণ হচ্ছে যে এনার্জি, তোমার ইঞ্জিন এই যে ফুয়েল বার্ন করে এনার্জি সাপ্লাই দেয়, সবসময় এনার্জি সাপ্লাই দিতে থাকে এবং পিরিয়ডিক্যালি এটা সাপ্লাই দেওয়া হয়। দ্যাটস ওয়াই সেটা কন্টিনিউয়াসলি অসিলেট করে উইথ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড। এটাও একটা তোমার পিস্টনের যে অসিলেশন ইঞ্জিনে, সেটাও কিন্তু একটা ফোর্সড হারমোনিক অসিলেশনের এক্সাম্পল। ওকে, নাও the differential equation of forced harmonic motion. আমরা ফোর্সড হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কি রকম হবে সেটা আমরা ড্যাম্পড হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরাইভ করেছি।
সেই একই ম্যানারে আমরা এখানে পোস্ট হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরাইভ করে দেখাচ্ছি। In damped harmonic motion there was two force act upon object executing বলতে পারো যে damped harmonic motion, but in the forced harmonic motion there are three force act upon the object. এখানে তিনটা ফোর্স কাজ করে। damped harmonic motion এ দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে restoring force আর একটা হচ্ছে তোমার damping force বা dissipative force which decrease the oscillation in time. But in the forced harmonic motions there are three force act upon the object. এখানে তিনটা ফোর্স কাজ করে। প্রথমটা হচ্ছে restoring force, এটা সিম্পল হারমোনিক মোশনে আছে, damped harmonic মোশনেও আছে। দ্বিতীয়টা হচ্ছে damping force, যেটা damped harmonic মোশনে আছে। আর তৃতীয়টা হচ্ছে একটা ড্রাইভিং ফোর্স, যেটা ফোর্সড হারমোনিক মোশনে অ্যাপ্লাই করা হয়। তো সেটা আমরা এই তিনটা ফোর্সকে এখানে দেখো একটু ডেসক্রাইব করেছি ইলাবোরেটরি। A restoring force A bar, which is indicated by A bar, which is proportional and oppositely directed to the displacement y of the object. এটা এর আগেও বলেছি যে restoring force সবসময় ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হবে এবং বিপরীত দিকে কাজ করে। That is A bar equal to minus ky, and here k is called force constant. এটা force constant বলা হয়, এটা একটা proportional constant and it is known as force constant, অথবা এটাকে অনেক সময় অসিলেশন কনস্ট্যান্ট বলা হয়, অসিলেটরি কনস্ট্যান্ট নামে পরিচিত। দ্বিতীয়টা হচ্ছে damping force FD, which is indicated by FD, that is proportional and oppositely directed to the velocity v of the object. একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, restoring force proportional to displacement, but damping force proportional to the velocity of the object, that is FD equal to minus BVY. Here B is also proportionality constant called damping coefficient. এখানে damping coefficient নামে পরিচিত। এই দুটো ফোর্স তো damped harmonic মোশনেও আছে। forced harmonic মোশনে একটা additional force and external driving force that varies periodically, such as আমরা ফোর্সটাকে ধরলাম FD equal to F naught sin omega d into t, এরকম একটা প্যাটার্নের, কারণ this is sinusoidal, you know this is a sinusoidal function is a periodic function, so we can consider the driving force as sine or cosine function. Here we consider driving force as sine function, where F naught is a constant and omega d is the angular frequency of driving force. এবং আমরা এখানে একটা periodic driving force ধরে নিলাম। এই তিনটা ফোর্স একটা ফোর্স হারমোনিক মোশনে থাকা অবজেক্টের উপর কাজ করে। সুতরাং therefore the net force act upon the object executing forced harmonic motion will be F equal to F naught sin omega dt, this is driving force, minus ky, this is the restoring force, and minus bvy, this is the damping force. This is the net force act on the object executing forced harmonic motion, and this expression is indicated by equation number 1. And Newton's second law for the system is, এবং আমাদের Newton's second law এই সিস্টেমের জন্য কি হবে, Newton's second law actually mathematically expressed as F equal to ma. So here F equal to F naught sin omega dt minus ky minus bvy. So second law of motions, F naught sin omega dt minus ky minus bvy equal to may. Here ay is the acceleration of the object executing forced harmonic oscillation, and this acceleration is defined as the rate of change of velocity, and velocity is defined as the rate of change of displacement. So we can write the acceleration ay in terms of d square y dt square. এটা পরের লাইনে আমরা দেখাচ্ছি। সুতরাং আমাদের সেকেন্ড এক্সপ্রেশনটা যেটা দাঁড়াচ্ছে লেফট সাইড ইকুয়েশন, এটা ইকুয়েশন 2 এর পরে যেটা আমরা মডিফিকেশন করেছি, লেফট সাইড অ্যাজ বিফোর আগের মতোই, আর রাইট সাইডে আমরা এ ওয়াইটাকে রিপ্লেস করেছি ডি স্কয়ার ওয়াই ভাগ ডি স্কয়ার, ডাবল ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট ইজ অ্যাক্সেলারেশন। তারপরে এটাকে আমরা রিঅ্যারেঞ্জিং করছি বাই অ্যারেঞ্জিং
equation, this equation we can write md square y dt square plus ky plus b into dy ভাগ dt plus f naught sin omega d into t. তারপরে আমরা by dividing by m, sorry for inconvenience again. Okay, I repeat, this equation 2, after rearranging, we can write d square y dt square plus k ভাগ m into y plus b ভাগ into dy ভাগ dt plus f naught m sin omega d into t. এখানে কিছুই না, জাস্ট m দিয়ে ডিভাইড করা হয়েছে প্রত্যেকটা ফ্যাক্টরকে। Then we can write d square y dt square plus omega square y, মানে k ভাগ m কে আমরা ওমেগা স্কয়ার ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম। সো k ভাগ m এর পরিবর্তে ওমেগা স্কয়ার y plus b ভাগ m, this is also constant, this is আমরা আলাদা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর ধরে নিলাম যেটাকে বলছি 2 ল্যামডা। এটা আগেও আমরা ড্যাম্পড হারমোনিক মোশনে ধরেছি। dy ভাগ dt ইকুয়াল টু ক্যাপিটাল f নট ভাগ m, এটাকে আমরা ধরছি স্মল f নট sin omega d into t. This is indicated by equation number 3, and this equation 3 is the differential equation of forced harmonic motions, where omega equal to next আমরা চলে যাচ্ছি solution of differential equation. এই differential equation এর solution কি হবে? And solution of differential equation actually represent displacement of forced harmonic motion. তো সেটা কিরকম আমরা এখানে দেখব। When the energy input per cycle from the driving force equals the amount of mechanical energy transformed to internal energy for each cycle, a steady state condition is reached in which the oscillations proceed with constant amplitude. বলা হচ্ছে যখন ইনপুট এনার্জি পার সাইকেল ড্রাইভিং ফোর্স থেকে যে যাবে সেটা যদি আমাদের মেকানিক্যাল এনার্জি যেটা ট্রান্সফর্ম হয় মানে যে মেকানিক্যাল এনার্জি রিডিউস হয়ে যায় ডিউ টু ড্যাম্পিং ফোর্স, সেটা সমান যদি হয় তাহলে একটা স্টেডি স্টেট কন্ডিশন সাধারণত অসিলেশনটা অসিলেট করবে এবং একটা কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড মেনটেন করবে। একটু খেয়াল রাখো, আমরা যেটা বলছি আরেকবার ভালো করে বলছি, আমরা বাইরে থেকে একটা ড্রাইভিং ফোর্স দিচ্ছি, সেই ড্রাইভিং ফোর্স থেকে যে এনার্জি ইনপুট দেওয়া হচ্ছে সেই ইনপুট এনার্জি পার সাইকেল যদি আমাদের যে এনার্জিটা লস হচ্ছে ডিউ টু ড্যাম্পিং ফোর্স সেই এনার্জির সমান হয়, তাহলে আমাদের এই স্টেডি স্টেট কন্ডিশনটা বিরাজ করবে। তার মানে যে পরিমাণ এনার্জি লস হবে সেই পরিমাণ এনার্জি যদি পার সাইকেলে বাইরে থেকে যায় তাহলে একটা স্টেডি স্টেট কন্ডিশন হবে, এবং স্টেডি স্টেট কন্ডিশন মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড নিয়ে অসিলেশনটা প্রসিড করবে। তো এটা আমরা বলেছি আগেও যে অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড মেনটেন করতে হলে বাইরে থেকে একটা ড্রাইভিং ফোর্স দিতে হবে, সব ড্রাইভিং ফোর্সটা পার সাইকেলে যে এনার্জি যাবে সেটা মেকানিক্যাল এনার্জি লস্ট এটার সমান হতে হবে। ইন দিস সিচুয়েশন এরকম মানে স্টেডি স্টেট সিচুয়েশনে আমরা বলতে পারি যে সলিউশন অফ ইকুয়েশন 3 means this is the differential equation of forced harmonic motion is y equal to a cos omega dt plus phi. This is y here. Y is the displacement of forced harmonic motions. A here, A is a constant amplitude, and it's a cosine function. It may be considered as sine function as you wish. তুমি এটা সাইন ফাংশন হিসাবে ধরতে পারো, নো প্রবলেম। কিন্তু এমন ফাংশন ধরতে হবে যে ফাংশনটা আমাদের এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তো এই ফাংশনটা আমরা যেটা কনসিডার করেছি y equal to a cos omega dt plus phi, এই কোসাইন ফাংশনটা আমাদের ইকুয়েশন নাম্বার 3 I mean ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে। সো you can consider y equal to a cos omega dt is solution of differential equation. Here a, this is the amplitude
amplitude of oscillation by amplitude of motions executing forced harmonic motion, and which depends on the frequency of driving force. এবং কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা নিচে দেখানোর চেষ্টা করছি, where the amplitude of motion is given by a equal to f naught ভাগ m, f naught ভাগ m, which is also indicated by small f naught, কিন্তু আমরা সেটা ইউজ না করে এটা সরাসরি তোমাদের বোঝার সুবিধার্থে over square root of omega d square minus omega square, omega equal to এখানে আমরা লিখেছি omega equal to square root of k ভাগ m, এটা সিম্পল হারমোনিকে আছে, ড্যাম্পড হারমোনিকে সব জায়গায় ওমেগা একই, সুতরাং omega d square, this is the frequency of driving force, omega d square minus omega square, this is natural frequency বলা হয়, whole square plus omega d into b ভাগ m whole square, এটা একটা ড্যাম্পিং ফ্যাক্টর এখানে আছে দেখতে পাচ্ছ। This is the form of amplitude of post harmonic oscillation, post harmonic oscillation এর amplitude এটা। Okay, now what do you understand by resonance? Resonance বলতে কি বুঝি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখাবো যে রেজোনেন্সটা কি। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 4 আর ইকুয়েশন 5, এখানে দুটো ইকুয়েশন আছে। ইকুয়েশন 4 is the displacement of forced harmonic motions, and equation 5 is the amplitude of displacement of forced harmonic motions. Equation 4 and equation 5 show that the forced oscillator vibrates at the frequency of driving force. Equation 4 এবং equation 5 দুটাই ক্লিয়ার ভাবে দেখাচ্ছে যে একটা ফোর্সড অসিলেটর, ফোর্সড হারমোনিক অসিলেটর ভাইব্রেট করে সাধারণত ড্রাইভিং ফ্রিকোয়েন্সি নিয়ে, ড্রাইভিং ফ্রিকোয়েন্সি নিয়েই সাধারণত, মানে তার মানে ফোর্সড হারমোনিক অসিলেশনের ফ্রিকোয়েন্সি হবে ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সির সমান, and that the amplitude of oscillator is constant for a given driving force, এবং এই অ্যামপ্লিটিউডটা হবে অবশ্যই অ্যামপ্লিটিউডটা হবে ড্রাইভিং ফোর্সের পার্টিকুলার একটা ড্রাইভিং ফোর্সের জন্য কনস্ট্যান্ট। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আচ্ছা, ওই তোমার জুমটা খুব প্রবলেম করছে ওরা, হ্যাঁ, একটু পরপরই বের করে দিচ্ছে। আচ্ছা, আমরা একটু শেষ করে দিই, রেজোনেন্সটা বলেই শেষ করে দেব। আচ্ছা, এখানে আমরা যেটা বলছি যে 4 এবং 5 নম্বর ইকুয়েশন থেকে এটা দেখা যাচ্ছে যে ফোর্সড হারমোনিক অসিলেটর যে ভাইব্রেটস করে সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ড্রাইভিং ফোর্সে অ্যাপ্লাই করা সেই ফ্রিকোয়েন্সির সমান, কারণ বিকজ ইট ইজ বিং ড্রাইভেন বাই স্টেডি স্টেট বাই এক্সটার্নাল ফোর্স, কারণ এটা for small damping the amplitude is large when the frequency of driving force is near the natural frequency of oscillation, or when omega d equal to omega d, বলা হচ্ছে যখন ড্রাইভিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই দুটো সমান হবে তখন অ্যামপ্লিটিউড উইল বি ম্যাক্সিমাম ফর স্মল ড্যাম্পিং কন্ডিশন, মানে ড্যাম্পিং ফোর্সটা যদি কম হয় এবং ড্রাইভিং ফ্রিকোয়েন্সি এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি সমান হয় তখন অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে। The dramatic increase in amplitude at the natural frequency is called resonance. এই যে যখন ওমেগা ডি ইকুয়াল টু ওমেগা হবে, I mean ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন সমান হবে তখন অ্যামপ্লিটিউড যে ড্রামাটিক ইনক্রিজ হবে সেই ড্রামাটিক ইনক্রিজ কন্ডিশনটাকে বলা হয় রেজোনেন্স, and the frequency omega is called the resonance frequency of the system, এবং ওমেগাকে সাধারণত বলা হয় এই সিস্টেমের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ নেক্সট ক্লাসে নেক্সট স্লাইডে দেখাচ্ছি। দেখো, এই যেখানে একটা প্লট দেখাচ্ছি, যে গ্রাফ ফিগার 1, এখানে দেখো আমরা দেখাচ্ছি অ্যামপ্লিটিউডের ভ্যারিয়েশন as a function of frequency, I mean driving frequencyর সাথে কিভাবে ভ্যারি করবে, এবং রেজোনেন্স কন্ডিশনটা এখানে দেখাচ্ছি।
রেজোনেন্স কন্ডিশন হচ্ছে এই যে ড্যাশ লাইন যেটা বলছো এটাকে বলে রেজোনেন্স, মানে ড্যাশ লাইনে কি ওমেগা ডি আর ওমেগা সেম হয়ে যায়। এই এই ওমেগা ডি আর ওমেগা যখন সেম হয়ে যায় তখন অ্যামপ্লিটিউডটা ড্রাস্টিক্যাল ইনক্রিজ করে, এই কন্ডিশনটাকে বলা হয় রেজোনেন্স। রেজোনেন্স মানে হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি যখন সেম হয়ে যায় তখন আমাদের যে অসিলেটরটা অসিলেট করে সেই অসিলেশনের অ্যামপ্লিটিউডটা অনেক ইনক্রিজ করে যায়, ড্রাস্টিক ইনক্রিজ হয়, এই সেই কন্ডিশনটার নাম হচ্ছে রেজোনেন্স। এবং এই গ্রাফে যেটা দেখা যাচ্ছে দ্য অ্যামপ্লিটিউড ইনক্রিজেস উইথ ডিক্রিজিং ড্যাম্পিং, এবং ড্যাম্পিং যদি কম হয় তাহলে অ্যামপ্লিটিউড বেশি হবে। দেখো এই যেখানে ব্লু কার্ভটা এখানে আছে স্মল ড্যাম্পিং, এটার পিক যতটা, লার্জ ড্যাম্পিং এই যে গ্রিন সেটার পিক ছোট। তার মানে হচ্ছে যে ড্যাম্পিং ফোর্স বেশি হলে অ্যামপ্লিটিউডটা কম ইনক্রিজ হবে, ড্যাম্পিং ফোর্স কম হলে অ্যামপ্লিটিউডটা বেশি ইনক্রিজ করবে। এবং দ্যাট দ্য রেজোনেন্স কার্ভ ব্রডেন অ্যাজ ড্যাম্পিং ইনক্রিজেস, এবং ড্যাম্পিং যদি ইনক্রিজ করে পিক যেমন অ্যামপ্লিটিউড যেমন কমবে সাথে সাথে আমাদের এই কার্ভটা একটু ব্রডেন হবে, মানে ওয়াইড হবে একটু কার্ভ। আর যদি ড্যাম্পিং ফোর্স কমে তাহলে অ্যামপ্লিটিউড বাড়বে এবং এটা শার্প পিক হবে, এটাতে বলা আছে। সেকেন্ডটাতে বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ ড্যাম্পিং ফোর্স, ইন অ্যাবসেন্স অফ ড্যাম্পিং ফোর্স মানে যদি কোনো ড্যাম্পিং ফোর্স সেখানে কাজ না করে, কোনো ফ্রিকশনাল ফোর্স না থাকে, কোনো ভিসকাস ফোর্স না থাকে, কোনো ধরনের যদি ফোর্স না থাকে তাহলে সেটাকে বলা হয় ড্যাম্পিং ফোর্স ফ্রি সিচুয়েশন, এবং সেক্ষেত্রে বি ইকুয়াল টু 0, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট 0, দ্য অ্যামপ্লিটিউড অ্যাপ্রোচেস ইনফিনিটি অ্যাজ ওমেগা ডি ইকুয়াল টু ওমেগা। বলা হচ্ছে যে যখন ড্যাম্পিং ফোর্স থাকবে না বি ইকুয়াল টু 0 তখন ওমেগা ডি ইকুয়াল টু ওমেগা, এই কন্ডিশনে অ্যামপ্লিটিউডটা হয়ে যাবে ইনফিনিটি, হুইচ ইজ আনরিয়েলিস্টিক, যেটা বলা হয় যে অনেকটা আনরিয়েলিস্টিক, বিকজ this limitless building does not occur in practice because the sum damping is always present in reality. সাধারণত এই যে সেকেন্ড কেসটা বলছি যে ড্যাম্পিং ফ্যাক্টর 0, এই ধরনের ঘটনা সাধারণত প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় না, কিছু না কিছু ড্যাম্পিং ফোর্স অবশ্যই থাকে, অতএব ইনফিনিটি হওয়ার চান্স খুবই কম অ্যামপ্লিটিউড পোস্ট হারমোনিক মোশনের। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, পোস্ট এক্সাম্পলস অফ রেজোনেন্স, রেজোনেন্সের এক্সাম্পল কোথায় কোথায় রেজোনেন্স হয়। এই যে যেরকম a vibrating rattle in a car that occurs only at a certain engine speed or wheel rotation. তোমরা অনেক সময় দেখো যারা গাড়িতে চালাতে করে তো অনেকে গাড়ির সামনে অনেক সময় একটা র্যাটেল বা বিভিন্ন ধরনের ইয়ে করে যেগুলো ভাইব্রেট করে, সেই সেরকম একটা ভাইব্রেটিং ইকুইপমেন্টের ফ্রিকোয়েন্সি যখন ইঞ্জিনের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বা হুইলের রোটেশন স্পিডের সাথে রেজোনেন্স হয়, আই মিন ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়, তখন ওই যে অসিলেট করে, যে র্যাটেলটা অসিলেট করে সেটার অ্যামপ্লিটিউড অনেক হাই হয়ে যায়, এটা একটা রেজোনেন্স কন্ডিশন। তারপরে inexpensive loudspeaker often have an annoying boom and buzz when a musical note happens to coincide with the resonance frequency of speaker cone or speaker। এই তোমার লাউড স্পিকারও এরকম একটা রেজোনেন্স হয় যখন তোমার স্পিকার কোনের ফ্রিকোয়েন্সি তোমাদের লাউড স্পিকারের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা যদি সেম হয়ে যায় তখন এই ধরনের একটা এবং তখন সাউন্ডটা অনেক বেড়ে যায়, সাউন্ডের অ্যামপ্লিটিউড অনেক হাই হয়ে যায়, ইন্টেন্সিটি অনেক হাই হয়ে যায়। But a breeze has natural frequency that can be set into the resonance by an appropriate driving force. ঢাকা শহরে অনেক ফ্লাইওভার আছে তোমরা জানো, এবং ফ্লাইওভার গুলো অসিলেট করে, ফ্লাইওভারের উপর দিয়ে যখন গাড়ি যায় দেখবে নিচে স্প্রিং আছে অসিলেট করে, সেই ফ্লাইওভারের অসিলেশন ফ্রিকোয়েন্সি যদি ড্রাইভিং ফোর্স মানে যার উপর দিয়ে গাড়ি যে যাচ্ছে সে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্স যদি সেম হয়ে যায় তখন সেটা রেজোনেন্স হতে পারে, রেজোনেন্স ঘটনা ঘটে, এই ব্রিজেও ঘটে। Resonance occurs in electrical circuit. Electrical circuit resonance হয় a tuned circuit in a radio or television receiver responds strongly to wave having frequencies near its resonance frequency, and this fact is used to select a particular station or reject the others. এবং আমরা রেডিওর সেন্টার অনেক সময় আনার জন্য অথবা টিভির বিভিন্ন সেন্টার এগুলোকে ফ্রিকোয়েন্সি টিউন করা হয়। এই ফ্রিকোয়েন্সি টিউন করা মানে হচ্ছে যে ওই সিগন্যালটা যে ফ্রিকোয়েন্সিতে আসছে আর তুমি যে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছো এই ফ্রিকোয়েন্সি দুটো সেম যখন হবে তখন তুমি একটা স্টেশন সাধারণত দেখা যাবে এবং যেটা বাদ দিতে চাও সেটা রিজেক্ট করা যাবে। এই সবগুলো হচ্ছে রেজোনেন্সের এক্সাম্পলস।
কনসিকুয়েন্স অফ রেজোনেন্স একটু খুব ইম্পর্টেন্ট জিনিস। রেজোনেন্সের জন্য কি হতে পারে? রেজোনেন্স সবসময় ভালো তা না। রেজোনেন্সের যেরকম যে আমরা টিভি সিগন্যাল বা রেডিও স্টেশন বলো বা টিভি স্টেশন বলো, এগুলাকে যেরকম আমরা ভিজুয়ালাইজ বা অডিওলাইজ করতে দেখতে পাচ্ছি অথবা শুনতে পাচ্ছি, সেটা যেটা ভালো দিক, খারাপ দিকও আছে। রেজোনেন্স ইন মেকানিক্যাল সিস্টেম ক্যান বি ডিস্ট্রাকটিভ। মেকানিক্যাল সিস্টেমে তোমার রেজোনেন্স কিন্তু খুব ডিস্ট্রাকটিভ হতে পারে। সেটার একটা ছবি এখানে আমরা দেখেছি, যে দেখো এই ব্রিজে একটা রেজোনেন্স হওয়ার কারণে ব্রিজটা ভেঙে গেছে। কিভাবে রেজোনেন্স হয়েছে এবং কত ছিল, এটা একটা তোমার সিচুয়েশন 1940-তে ঘটেছিল। এটা কোথায়, টেকোমা ন্যারোস ব্রিজ, এই ব্রিজটা ভেঙে গেছিল ডিউ টু রেজোনেন্স। কিভাবে রেজোনেন্স হয়েছিল দেখো, টার্বুলেন্ট উইন্ড সেট আপ টর্শনাল ভাইব্রেশন ইন দ্য Tamako Narrows Breeze, causing it to oscillate at a frequency near one of the natural frequency of ব্রিজ স্ট্রাকচার। এই ব্রিজের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ছিল, সেই ফ্রিকোয়েন্সি হয়ে গেছিল, ওখানে একটা টার্বুলেন্ট উইন্ড সেট আপ করা হয়েছিল, যেটা টর্শনাল ভাইব্রেশন সেট আপ করে। সেই টর্শনাল ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি আর এই ব্রিজের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি যখন সেম হয়ে গেছে, তখন এটার এই যে এই ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড অনেক বেড়ে গেছে। অ্যাম্পলিটিউড বাড়ার কারণে সেটার ট্যাকেল না করতে পারে, এরকম ভেঙে গেছে। এই যে ওয়ান্স এস্টাবলিশড, যখন এই তোমার রেজোনেন্স এস্টাবলিশ হয়েছে, তখন দেখা যাচ্ছে দিস রেজোনেন্স কন্ডিশন লিড টু bridge collapse. This is the destructive example of resonance. Hello? Hello? জি স্যার। Yes, sir. তোমরা কি শুনতে পেয়েছো পরে?